আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আহসানুল্লাহ। আপনাকে স্বাগত কৃষি বিজনেসে। ধন্যবাদ। নতুন বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে চাই। সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশের সেক্টরে যেটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্যাংকিং সেক্টর মুভমেন্ট দেখতে পাচ্ছি, টেক্সটাইল সেক্টরের, ফার্মা সেক্টর মুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং সাম্প্রতিক সময় কিন্তু বেশ ফান্ডামেন্টাল যে শেয়ারগুলোর কথা আমরা বলি সেগুলো একটা ভালো মুভমেন্ট ছিল, এবং ফরেন যে অ্যাটিচিউড কিছুটা বাজারমুখী যতটুকু আমরা জানি। তো সব কিছু মিলে কীভাবে দেখছেন আসলে বর্তমান বাজারকে? হ্যাঁ রনো, আপনি যে বিষয়টা বললেন, আমাদের দীর্ঘ অনেকদিন এটা বলতে গেলে একটু পিছনে বলতে হচ্ছে। জি, দীর্ঘ অনেকদিন বলা যায় আমাদের ক্যাপিটাল মার্কেটটা সত্যিকার অর্থে তার নিজস্ব বিহেভ করার কথা সেটা পারে নাই। ফ্লোর প্রাইসের ইস্যু ছিল, ফ্লোর প্রাইস ইম্পোজিশন ছিল, 3% সার্কিটের ইস্যু একটা ছিল, সার্কিটের ছিল, অ্যানাদার ইস্যু ছিল আমাদের আপনার কোভিডের কারণে আমার ক্যাপিটাল মার্কেট বন্ধ ছিল। তারপরে কিছু রেগুলেটরি ইন্টারভেনশন ছিল, হঠাৎ করে জেড ক্যাটাগরিতে অনেক কোম্পানিকে পাঠিয়ে দেওয়া হলো। ইন্টারভেনশন রেগুলেটর করবে এটা ঠিক আছে, কিন্তু ইন্টারভেনশন গুলার সেনসিটিভিটি অ্যানালিসিস করা, অর্থাৎ এই ইন্টারভেনশনের কারণে ইফেক্টিভ হবে, মানে টাইম প্লেস এইটাকে বিবেচনা করে যে ইন্টারভেনশন সেটা হয়তো সময় মতো অনেকগুলো হয় নাই, যার কারণে মার্কেটের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে ফ্লোর প্রাইস ইম্পোজিশনটা, এটার কারণে আমার লোকাল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বলেন, ইনস্টিটিউশন বলেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ইনভেস্টমেন্ট বলেন, সবাই কিন্তু অত্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বলছে যে আমরা 2-3 বছর পিছিয়ে গেছি। আসলে মানে মার্কেট হওয়া উচিত ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে তার প্রাইস ডিটারমিনেশন হবে, এটা স্বাভাবিক, এটা সবার প্রত্যাশা। মানে নিয়ন্ত্রণ সংস্থা প্রাইস আসলে নির্ধারণ করবে না, মানে বাজারে নির্ধারণ করবে, পলিসি ম্যাটারগুলো ইস্যু করবে। অপারেশনাল ইস্যুতে ইন্টারফেয়ারেন্সটা আসলে যেটা আমাদের ইতিপূর্বে সুফল আনে নাই, সেটার কারণে মার্কেটের আস্থার যে জায়গাটা, কনফিডেন্স লেভেলটা অনেক হারিয়ে ফেলেছে। ইদানিং যেটা হচ্ছে আমাদের, যেটা বললেন আপনি, নতুন বাংলাদেশ বা যে বাংলাদেশে আমরা বলি থাকি, অর্থাৎ আমাদের একটা বিশাল পরিবর্তনের পরে এখন যে অবস্থাটা বর্তমান বিরাজমান করতেছে, এবং এইখানে একটা ভালো দিক হলো এই বিভিন্ন সেক্টরে যে রিফর্ম করার জন্য ইতিমধ্যে আমরা জানি অনেকগুলো কমিশন গঠিত হয়েছে, 6টা কমিশন গঠিত হয়েছে 6টা সেক্টরে রিফর্ম করার উদ্দেশ্যে। আমাদের ব্যাংকিং সেক্টরও ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো বোর্ড রিঅর্গানাইজ রিশাফলিং হয়েছে, এবং একক কর্তৃত্ব থেকে সত্যিকার অর্থে যেটা মানে ফেয়ার প্লে হওয়ার কথা ছিল, যেভাবে ফেয়ারলি বোর্ড গঠন করার কথা দরকার ছিল, সেটা অনেক দিন পারে নাই। অনেক বোর্ড কারো ক্যাপচারে ছিল, কারো কন্ট্রোলে ছিল, এটা কম বেশি আমরা সবাই জানি, পত্রপত্রিকা আমরা পেয়েছি। তো এইসব পরিবর্তনের কারণে বর্তমানে মার্কেটটা একটু গতিশীলতার দিকে আসতেছে, যেটা আমরা লক্ষ্য করতেছি। এবং সেক্টরাল যে মুভমেন্টের কথা বললেন, কিছুদিন হয়তো কয়েকদিন আগে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা মুভমেন্ট দেখেছি আমরা, আজকে আবার ব্যাংকিং সেক্টরে একটা মুভমেন্ট। এটা হয়তো আমরা যারা মার্কেটের সাথে সম্পৃক্ত আছি, ইন্টারমিডিয়ারিজ বলেন, পার্টিসিপেন্ট বলেন, যারাই বলেন, হয়তো সাময়িক আমরা আহামরি কিছু হয়তো পাবো না, কারণ এই সেক্টরে এইগুলা রিফর্মগুলো করতে আমাদের রিফর্মের ব্যাপার আছে, তারপরে আমাদের এই কি বলবো স্টক এক্সচেঞ্জের রিফর্মের ব্যাপার আছে, রুলস রেগুলেশনের রিফর্মের বিষয় আছে। এই সবগুলার সুফল পেতে আমাদেরকে ইনফ্যাক্ট মিড টার্ম বা লং টার্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক বছর একটা অনিয়ম আসলে জমা হয়েছে, একটু সময় নেবে। তো হতাশার কারণ নাই, আমরা আশা নিয়ে বেঁচে আছি। আশার বাণী হলো যে আমাদের রিফর্ম সব সেক্টরে শুরু হয়েছে। আমাদের ক্যাপিটাল মার্কেটও ইতিমধ্যে লিস্টেড কোম্পানির বোর্ডের যে রিফর্মেশনটা হলো, বা এখন আমরা যেটা দেখতেছি বর্তমানে সেক্টরাল রিফর্মগুলো শুরু হচ্ছে, তো এটার সুফল আমরা আশা করি পাবো, বাট একটু সময় লাগবে। পাশাপাশি আমি যদি বলি, ফরেন ইনভেস্টমেন্ট আস্তে আস্তে আমাদের দেশে বাড়তেছে এবং সামনের দিকে আরও বাড়বে, কারণ আমরা যাকে ধরে আমাদের প্রফেসর নোবেল লরেট ইউনুস স্যার এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, ওনার যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনিশন আছে, অ্যাকসেপ্টেবিলিটি আছে ওনার ব্যাপারে, সেই কারণে অনেকেই কিন্তু
অনেক দাতা গোষ্ঠী কিন্তু আসলে অর্থ সহায়তা করতে যাচ্ছে, অলরেডি অনেকে কমিটমেন্ট দিয়েছে, তো সেটাও আমাদের ক্যাপিটাল মার্কেটে একটা ইমপ্যাক্ট, এবং ডলারের বাজেট অনেক কিন্তু স্টেবল আগেছে। ডলারের মার্কেটটাও যেরকম আমরা অনেকে ধারণা করছে যে 150 পর্যন্ত চলে আসবে, অর্থাৎ মানে $1 ইকুইভ্যালেন্ট টু 150 টাকা পর্যন্ত, তো সেটা আমার মনে হয় আপাতত আমাদের এরকম কোনো সংখ্যার কারণ আমরা মনে করতেছি না। তো সেখানে একটা স্টেবিলিটি জায়গা, এই স্টেবিলিটি কিন্তু ফরেন ইনভেস্টররা খুব ভালো করে খেয়াল করে আসলে। ওনার যেহেতু ওনাদের ইনভেস্টমেন্টটা ফরেনের কারেন্সিতে, তারা লোকাল কারেন্সিতে কনভার্ট করতেছে, বাট ওনারা যখন আবার রিপেট্রিয়েট করবে ওনাদের ক্যাপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট, তখন তারা যদি এই কারেন্সি অর্থাৎ টাকার ডিভ্যালুয়েশন হয়ে যায়, ডলারের অ্যাপ্রিসিয়েশন হয়, তাহলে ওনাদের জন্য এক্সচেঞ্জে ভালো হবে তখন। আর আরেকটা বিষয় হলো আমাদের ক্যাপিটাল মার্কেটের পাশাপাশি আরেকটা যে জিনিসটা হলো ট্রেজারি বন্ড, যেটা ট্রেজারি বন্ডের এখন হয়তো ইন্টারেস্ট রেটটা মোর দ্যান 12%, 12.5% ট্রেজারি বন্ডের কথা বলতেছি। ট্রেজারি বন্ড এখন যেহেতু ক্যাপিটাল মার্কেটে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে এখন ট্রিট করা হয়, তো সেই ক্ষেত্রে হয়তো কেউ কেউ ওইখানে একটা ইনভেস্টমেন্ট করবে, আমরা একেবারেই করবে না এটা বলা যায় না। তার পাশাপাশি যারা 12%-এর বেশি ক্যাপিটাল মার্কেট থেকে গেইন নেওয়ার মানে চিন্তা করতেছে, বা ওভাবে তারা প্রুডেন্টলি যদি বিনিয়োগ করে, তাহলে এখান থেকে 20-25% রিটার্ন নিতে পারবে। তো যেটা রিটার্নে তাদের মানে ক্যাপিটাল ট্রেজারি বন্ডের চাইতে এখানে একটা সম্ভাবনা তখন দেখা দিবে। আচ্ছা, এবং গত 15 বছরে কিন্তু আসলে অনেক দুর্নীতি অনিয়মের কথা আমরা জানি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এখন ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানার কথাও শুনছি। এই বিষয়গুলো নিয়ে আসবো, তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আহসানুল্লাহর সঙ্গে আবার ফিরছি আলোচনায়। যেটি বলছিলাম, গত 15 বছরে তো অনেক অনিয়ম, অনেক দুর্নীতি আমরা দেখেছি, তো সেখান থেকে সংস্কার করতে হবে, কিভাবে সংস্কার করা যায়, সেই সাথে যে সাম্প্রতিক সময় বিভিন্ন জরিমানা আমরা দেখছি, সেটা কি আরও বাড়ানো উচিত কিনা, অনেকে ফৌজদারি পর্যায়ে নিয়ে যেতে বলছে, অনেকে এরকম বলছেন আর কি। তো আপনি আসলে কিভাবে দেখছেন আসলে সব কিছুকে? না, বিষয়টা ইতিমধ্যে আমাদের বিসিকের মধ্যে একটা রিফর্ম এসে গেছে, আমরা লক্ষ্য করেছি। আমাদের বিসিকের চেয়ারম্যান থেকে শুরু করি, প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করি, কমিশনার বৃন্দুদের মানে ইতিমধ্যে তারা রিজাইন করেছে এবং নতুন কমিশন গঠন হয়েছে। এটা মানে রিফর্মের একটা অংশ, এটাও আমি মনে করি। পাশাপাশি ইতিমধ্যে কয়েকটা টিম কমিটি গঠন করা হয়েছে। মার্কেটের যে সমস্ত গত 10 বছর, 11 বছর অথবা 15 বছরে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলোর মধ্যে মেজর যে ইস্যুগুলো যেগুলো, ওইগুলা নিয়ে মানে অলরেডি একটা কমিটি ফর্ম করা হয়েছে। তো কমিটি হয়তো তার নির্দিষ্ট সময়ের পরেই সেটার উপর রিপোর্ট দিবে। এই ক্ষেত্রে যে বিষয়টা বলার আছে সেটা হলো, ইতিপূর্বে আমরা দেখেছি অনেক গভর্নমেন্টের সময় অনেক কমিটি ফর্ম হয়, কিন্তু কমিটির রিপোর্ট আর পাবলিকলি অ্যানাউন্স হয় না, এবং এর সে অনুযায়ী কোনো অ্যাকশনও হয় না। আমরা আশা করব যে এখানে ট্রু সেন্সে যারা গিল্টি, মার্কেটকে এফেক্ট করেছে, যাদের কারসাজিতে মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ বিনিয়োগকারীরা এফেক্টেড হয়েছে, অনেকে পথের ফকির হয়ে গেছে পুঁজি হারিয়ে, অন্তত ওই ক্ষেত্রে যাতে আমাদের এই যে কমিটি ফর্ম করা হয়েছে তারা যে রিপোর্টটা দিবে, যাতে সেই ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে, প্লাস সেটা যাতে অ্যাকশন ওরিয়েন্টেড হয়, এটা আমাদের এই ক্ষেত্রে হলো প্রত্যাশা। পাশাপাশি যে কথা বলছেন জরিমানার ক্ষেত্রে, আসলে জরিমানা তো মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত না। আমার উদ্দেশ্য হলো যে রেকটিফিকেশন, সংশোধন, তাই না? সংশোধন করার জন্য অনেক সময় ফিনান্সিয়াল পানিশমেন্টও হয়, অনেক সময় আদার দ্যান ফিনান্সিয়াল পানিশমেন্টও হয়। যেমন একটা ব্রোকারেজ হাউস যদি মানে রিয়েলি তারা গিল্টি হয়ে থাকে, তাদের যেমন ফিনান্সিয়াল পানিশমেন্ট হতে পারে, প্লাস তাদের কাস্টমাররা যাতে এফেক্ট না হয় সেই ক্ষেত্রে তাদের নিজস্ব ডিলার পোর্টফোলিওর ক্ষেত্রে তারা আরো কিছু মেজার নিতে পারে, এমন হতে পারে কাস্টমারকে এফেক্ট না করে, যে যাকে পানিশ করা হচ্ছে তার অনেক বড় পোর্টফোলিও কিন্তু বাজারে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সেটার ইমপ্যাক্ট কিভাবে দেখেন? মানে সেই ক্ষেত্রে তার পোর্টফোলিওর ক্ষেত্রে আমি যে কথাটা বললাম, যে কোনো একটা মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস যেটা বলেন, মার্চেন্ট ব্যাংকের যেমন নিজস্ব একটা পোর্টফোলিও থাকে, কাস্টমার পোর্টফোলিও থাকে,
অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা ব্রোকার্স হাউস বলি, তাদের দুই ধরনের আছে। একটা হলো স্টক ডিলার লাইসেন্স, আর একটা হলো স্টক ব্রোকার লাইসেন্স। তো স্টক ডিলার ব্রোকার লাইসেন্সটা হলো বেসিক্যালি কাস্টমার রিলেটেড পার্ট, আর স্টক ডিলার লাইসেন্সটা হলো কোম্পানির ইটসেলফ নতুন নিজস্ব পোর্টফোলিও। তো এখন সেই ক্ষেত্রে হয়তো কোনো মেজার নেওয়া যায় কিনা, যদি তারা রিয়েলি গিলটি হয়ে থাকে, কাস্টমারের পার্টটা এফেক্ট না করে। কারণ কাস্টমারের কোনো পার্ট যদি এফেক্ট করতে যায়, তাহলে কাস্টমার ওভারঅল এফেক্টেড হয়ে যাবে। সেখানে কাস্টমার বিয়ে অ্যাকাউন্ট মেনটেন করে, তার সিকিউরিটিজ থাকে, তার ফান্ড থাকে। এটা সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করা কিন্তু রেগুলেটর অ্যাজ ওয়েল অ্যাজ কনসার্ন ব্রোকারেজ হাউসের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটাও একটা বিবেচনার মধ্যে নিতে হবে। পাশাপাশি যে বিষয়টা বললাম, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রেও একই রকম, তার নিজস্ব যে পোর্টফোলিও, তার ব্যবসার ক্ষেত্রে কোনো সেক্ষেত্রে যারা এটার সাথে মানে জড়িত, সেই মানে আমি মনে করি যারা জড়িত, ফর এক্সাম্পল তারা স্পন্সররাও হতে পারে, অথবা স্যালারিড এমপ্লয়ি হতে পারে, সিও হতে পারে, বা আদার পার্সনও হতে পারে, বা ট্রেডার হতে পারে, তাদের স্পেসিফিক ওই ব্যক্তির উপর যাতে পানিশমেন্ট আসে। পাশাপাশি যারা মার্কেটের ইন্টারমিডিয়ারিজের মধ্যে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা ইনভেস্টমেন্ট করে, সে বিগ প্লেয়ার হতে পারে, ইন্ডিভিজুয়াল মানে স্মল প্লেয়ার হতে পারে, বা স্মল ইনভেস্টর হতে পারে, বিগ ইনভেস্টর হতে পারে, তাদের কোনো কারসাজির কারণে যদি কেউ এফেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল ফর এক্সাম্পল আপনার হয়তো সে 50 কোটি টাকা হয়তো মানে ফিনান্সিয়াল জাগলারি করি, অথবা এখানে ম্যানিপুলেশন করে শেয়ার প্রাইস আর্টিফিশিয়ালি বাড়াইয়া এখানে হয়তো গেইন করলো। তো সেই ক্ষেত্রে তার ফিনান্সিয়াল পানিশমেন্টটা ওই লেভেলে একটা কিছু হওয়া উচিত, যেটার কারণে সে ফার্দার আর চিন্তা করবে না যে এরকম কিছু করা উচিত। আর আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো বেসিক যে শেয়ারগুলো, ওটা ফান্ডামেন্টাল বেস যে শেয়ারগুলো, যে সমস্ত শেয়ারের গ্রোথ আছে, যে সমস্ত কোম্পানির ইপিএস এর ভালো গ্রোথ আছে, তাদের প্রিভিয়াস ডিক্লারেশনগুলো ভালো, কর্পোরেট এনভায়রনমেন্ট আছে, সে সমস্ত কোম্পানিকে কিছু ফ্যাসিলিটি দেওয়া, যাতে তারা আরো উৎসাহিত হয়, তারা এই মার্কেটে ভালো ডিভিডেন্ড ডিক্লারেশনের নতুন কোম্পানি আসার জন্য কিছু পলিসি সাপোর্ট একটা দরকার আছে। আর আরেকটা বিষয় যেটা হতে পারে, আইপিওর ক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘ অনেক বছর মানে আমাদের যে আইপিও গুলো এসেছে, টু সেন্সে যদি বলতে যাই, সেটা হলো আমাদের ম্যাক্সিমাম আইপিও গুলা যে প্রাইজে মার্কেটে বুক বিল্ডিং মেথডে এসেছে, যে প্রাইস তারা ডিজায়ার করে না সেই প্রাইজে আসতেছে। আবার যে সমস্ত ফিক্সড প্রাইজে যে সমস্ত কোম্পানিগুলো এসেছে, যেগুলো আসলে আইপিও আসার মতো কোয়ালিটি তাদের মধ্যে নাই, সেই সমস্ত শেয়ারও এসেছে, যার পরিণামে দেখা যাচ্ছে ওই শেয়ারের প্রাইস 10 টাকাটা হয়তো 6 টাকা চলে আসছে। আবার যে সমস্ত বুক বিল্ডিং মেথডের মাধ্যমে প্রিমিয়াম সহ হয়তো 40 টাকা, সেই সমস্ত শেয়ারটা কোনো এক সময় দেখা গেল যে অনেক টাকা উঠছে, আবার সেই বিষয়গুলো আমাদের পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে হবে। এখন যে রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে বাজার সংশ্লিষ্ট যারা বাজার বোঝে, তাদের মতামত আসলে কতটা নেওয়া হচ্ছে বলে আপনি মনে করছেন? একদম শেষে এটা হলো বাজার এই যে বিভিন্ন রুলস রেগুলেশন যে ফ্রেম হচ্ছে বিসেক কর্তৃক বা আমাদের স্টক এক্সচেঞ্জ কর্তৃক, তারা হয়তো ইনফরমেশন আমাদের ওপিনিয়নের জন্য, মার্কেটে যারা ইন্টারমিডিয়েট আসছেন তাদের ওপিনিয়নের জন্য ওপিনিয়ন চাওয়া হয়। কিন্তু ট্রু সেন্সে আমরা ইতিপূর্বে যা দেখেছি, আমরা যে ওপিনিয়নগুলা ফিল্ড লেভেল থেকে দিয়ে থাকি, অর্থাৎ অপারেশন লেভেল থেকে, সে ওপিনিয়নগুলা তারা মূল্যায়ন করে না, তারা তাদের ভাবে করতেছে। ফলে মার্কেটের মানে ফিল্ডে অর্থাৎ অপারেশন যেভাবে মানে পলিসি রিফর্ম হলে অপারেশনাল স্মুথনেস আসবে, মার্কেটে স্টেবিলিটি আসবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে, সেই লেভেলে তখন পলিসিগুলা ফ্রেম করা হচ্ছে না। এই জিনিসটা অনেকদিন থেকে আমরা গ্যাপ লক্ষ্য করতেছি। আমরা মনে করি বর্তমান যে কমিশন এসেছেন, ওনারা এই বিষয়গুলাও ফিল্ড লেভেলে যে ওপিনিয়নটা আসবে সেগুলোর ক্ষেত্রে যাতে সেই যথাযথ মূল্যায়ন করে সেই ওপিনিয়নগুলোকে মানে পলিসি প্রেমের ক্ষেত্রে ইনকর্পোরেট করা হয়, সেইগুলাই আমরা সামনে নিয়ে কাজ করতে হবে, এবং অনেক স্টেক হোল্ডারের মার্কেটে মানে একটা সমন্বয় যে ব্যাপারটা সেটাও থাকতে হবে, সেটা অবশ্যই দরকার আছে। আজকে আসলে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রনো, আপনাকেও। দর্শক, একুশে বিজনেসের পর্বটি দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো 2:30 মিনিটে, আমাদের সঙ্গে থাকুন।